ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসবি ম্যাম। তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি ক্লাস 12 এর আর্টস গ্রুপের একটা বিশেষ যে সাবজেক্ট হিস্ট্রি সাবজেক্ট, সেই বিষয়ের সম্পূর্ণ সিলেবাস সেমিস্টার 3 এর জন্য এবং তার নম্বর বিভাজন, সেটার ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। তো এই উপস্থাপনাটা তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণেই তোমাদের যাদের যাদের সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, তাদের কিন্তু একেবারে শিক্ষাবর্ষের শুরুতেই সিলেবাসটা কি সেটা সম্পর্কে আগে অবগত হতে হবে। তারপরে তো তোমার সেখানে প্রিপারেশন শুরু হবে, কিভাবে পড়বে, তবে তুমি সেখানে স্ট্র্যাটেজি ঠিক করতে পারবে। তাই অবশ্যই সিলেবাসটা সম্পর্কে কিন্তু তোমার একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কি আছে তোমার সিলেবাসে। তাহলে ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস বা হিস্ট্রি বিষয়, সেখানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তোমার প্রশ্নের ধরন হবে কি এমসিকিউ। টোটাল এমসিকিউ প্রশ্ন হবে। সেখানে কতগুলো প্রশ্ন থাকবে, কত নম্বরের প্রশ্ন হবে না, দেখো দেখিয়েছি ফুল মার্কস 40 নম্বরের প্রশ্ন হবে। টাইম দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটে 40 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে। এইবার তার জন্য কিন্তু তোমাকে কোনো এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না। 40টা প্রশ্ন থাকবে, 40টারই উত্তর দিতে হবে। ওএমআর শিটে উত্তর দিতে হবে ঠিক তেমন যেমন তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে দিয়ে এসেছিলে। তফাৎটা শুধু এটাই, ওখানে ওএমআর শিটটা স্কুল থেকে প্রোভাইড করেছিল, এটা বোর্ডের তরফ থেকে প্রোভাইড করবে। ওখানে প্রশ্ন স্কুল টিচাররা করেছিলেন, স্কুলে স্যার বা ম্যাডাম করেছিলেন। এখানে প্রশ্নটা কিন্তু বোর্ডের প্রশ্ন হবে। মানে উচ্চ মাধ্যমিকে তোমাকে দুবার বোর্ড এক্সাম দিতে হচ্ছে, 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার। তো 3rd সেমিস্টারের প্রিপারেশন তোমাকে এখন থেকেই নিতে হবে। তার কারণ সেমিস্টার 3 এর পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর মাসে। হাতে গোনা মাত্র আর 5 মাসের মতন সময় রয়েছে। এই সময়টাকে খুব ভালো করে কাজে না লাগালে কিন্তু ভালো নম্বর তোমার আশা করাটা একেবারেই উচিত নয়। কারণ এমসিকিউ প্রশ্ন যেখান থেকে খুশি হতে পারে, তাই অবশ্যই ভালো করে খুঁটিয়ে টেক্সট বইটাকে পড়তে হবে এবং সেখান থেকে ভালো নম্বর অবশ্যই তুমি পাবে। তাহলে এখন জেনে নাও যে সিলেবাসে তোমার কি আছে, ইতিহাসের সিলেবাসে কি রয়েছে। তোমাদের হিস্ট্রি বিষয়ের জন্য টোটাল ইউনিট রয়েছে 2টো। এই 2টো ইউনিটের মধ্যে আবার অধ্যায় আছে 5টা। তো প্রথম ইউনিটের মধ্যে অধ্যায় রয়েছে 3টে, আবার দ্বিতীয় ইউনিটের মধ্যে অধ্যায় রয়েছে 2টো। এখন তোমাদের জানিয়ে দেব যে এক একটা ইউনিটে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কি। প্রথমেই আসি তোমাদের প্রথম ইউনিটে যে 3টে অধ্যায় রয়েছে সেগুলোর কথায়। প্রথম ইউনিটের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রু দ্য আইজ অফ দ্য ট্রাভেলার্স, অর্থাৎ পর্যটকদের নজরে কি ভারত, পর্যটকদের নজরে ভারত কি সেটা সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আছে কালচারাল অ্যামালগামেশন, অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয়, এটা পড়তে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। আর 3 নম্বর যে তোমার অধ্যায় রয়েছে সেটা হচ্ছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, অর্থাৎ সাম্রাজ্যের রাজধানী। এই 3টে অধ্যায় নিয়ে হচ্ছে ইউনিট 1। আর এই ইউনিট 1 থেকে তোমার প্রশ্ন আসবে 20 নম্বরের। তাহলে ইউনিট 1 সেখানে 20 নম্বরের প্রশ্ন আসবে। তার আন্ডারে রয়েছে 3টে অধ্যায়। 3টে অধ্যায়ের কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এখনো জানানো হয়নি। তাহলে শুধুমাত্র ইউনিট 1 থেকে 20 নম্বরের প্রশ্ন, মানে 20টা প্রশ্ন থাকবে 3টে অধ্যায়ের ওপরে। এইটুকুই তথ্য রয়েছে। এরপরে রয়েছে তোমাদের ইউনিট 2। ইউনিট 2তে কি পড়তে হবে সেটা জানানোর আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য। আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। কিছু জানার বা জানানোর থাকলে কমেন্টে সেটা জানাতে পারো। চলো এখন দেখে নাও ইউনিট 2তে তোমাদের জন্য কি রয়েছে। দেখো ইউনিট 2 এর প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন দ্য 19th and 20th সেঞ্চুরিজ। 19 এবং 20 শতাব্দীতে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ, এটা তোমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 2 এর একটা অধ্যায় হিসেবে। আরো একটা অধ্যায় বলেছিলাম ইউনিট 2 এর আন্ডারে তোমাদের 2টো অধ্যায় রয়েছে। আরো একটা যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে দ্য লেভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, মানে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র। ব্যাস, এই 5টা অধ্যায় রয়েছে 2টো ইউনিট মিলিয়ে। ইউনিট 1 এ রয়েছে 3টে অধ্যায়, সেগুলো বলে দিলাম, সেখান থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 2তে রয়েছে 2টো অধ্যায়, এখান থেকেও 20 নম্বরের প্রশ্ন থাকবে। কিন্তু কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেরকম আলাদা করে কিছু বলা নেই। এই যে অধ্যায়গুলোর কথা বললাম, এই অধ্যায়গুলোর মধ্যে একদম প্রথম যে অধ্যায়টা রয়েছে পর্যটকদের নজরে, এটা কিন্তু তোমার পড়তে একেবারেই ভালো লাগার কথা নয়। তার কারণ এই অধ্যায়টাতে
ভারতকে কে কখন কিভাবে কেমন ভাবে দেখেছেন এবং তার বর্ণনা কিভাবে দিয়েছেন সেই সম্পর্কে পড়তে হবে। বেশ কিছু পর্যটক কখন এসেছে, তারা কি বলেছে, কি ভেবেছে, ভারত নিয়ে কি আলোচনা করেছে, তাদের বর্ণনায় কি উঠে এসেছে, এই কথাগুলোই কিন্তু প্রথম অধ্যায়টাতে পড়তে হবে। সুতরাং সেটা তোমার ভালো লাগার বিষয় না হলেও পড়তে হবে এবং প্রশ্নও এখান থেকে থাকবে, তাই অবশ্যই এখন থেকে একটু একটু করে পড়া শুরু করে দাও। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়। সেখানে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন এগুলো রয়েছে, এগুলো সম্পর্কে তোমরা হয়তো একটু ইন্টারেস্ট পাবে, পড়তে পারবে। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে সাম্রাজ্যের রাজধানী, সেখানে বিজয়নগর, বাহুমনি, বঙ্গদেশ এগুলো সম্পর্কে রয়েছে, সেটাও হয়তো পড়তে ভালো লাগবে এবং আয়ত্তও করে নিতে পারবে। তারপরে যেটা রয়েছে ইউনিট 2-তে ঊনবিংশ এবং বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ, এটাও কিন্তু খুব একটা ভালো লাগার বিষয় হওয়ার কথা নয়। আর তারপরে একেবারে শেষের যে অংশটা রয়েছে সেই অংশে কি বলা হচ্ছে, ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র, এটাও কিন্তু একটু পড়তে হবে, বেশ পড়তে হবে এবং তবেই তুমি আয়ত্ত করতে পারবে। হিস্ট্রি বিষয়টাই এমন, সেটা হচ্ছে সাল নির্ভর একটা বিষয়। অতীতের ঘটনাক্রম সেটাই তো ইতিহাস, তাহলে অতীতের ঘটনাক্রম কোন সময়ে কোন ঘটনা ঘটেছিল, কি তার প্রভাব, সেগুলো সম্পর্কে যখনই তোমাকে পড়তে হবে সেখানে কিন্তু সাল একটা বড় ফ্যাক্টর, আর এই সাল মনে রাখাটাও কিন্তু আরো বড় ফ্যাক্টর। তাই সেগুলো কিভাবে মনে রাখবে, বারংবার বারংবার যদি না তুমি রিভিশনে যাও, বারংবার যদি সেই জায়গাগুলো না পড়ো, তাহলে কিন্তু মনে রাখাটা একটু কষ্টকর। এই বিষয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিতে পারি। শিক্ষাবর্ষের শুরুতেই তোমরা যখন পড়াশোনা শুরু করছো তখন থেকেই যে যে সালগুলো, ইম্পর্টেন্ট সালগুলো তোমরা পাচ্ছ সেগুলোকে নোট ডাউন করো, সেই অনুযায়ী ঘটনাক্রমটা লিখে দাও তার পাশে, মানে ওই সালটা কেন তুমি লিখলে তার কারণটা সেখানে, মানে তার পাশে ওই সালটার কি কারণে বিখ্যাত সেটা লিখে দিলে। এইভাবে যখন একটা চার্ট তৈরি হয়ে গেল, সেটা তোমার যাতায়াতের পথে যে জায়গাটা মানে তুমি বেশি ইউজ করো, তুমি যেখানটা পড়তে বসো সেই জায়গায়, বা বাড়ির মধ্যে যে অংশটা তুমি বেশি সময় কাটাও, বেশি ইউজ করো, সেই রকম জায়গায় ওই চার্টটাকে তুমি লাগিয়ে রাখতে পারো। মানে অধিকাংশ সময় যেন ওটা তোমার চোখে আসে, ওটা যেন তুমি দেখতে পাও, আলাদা করে পড়ার প্রয়োজন যেন না হয়। মানে তুমি যে জায়গাটা বেশি ব্যবহার করো সেখানে যদি ওটা লাগানো থাকে, তাহলে 5 বারের একবারও কিন্তু তোমার চোখে আসবে। আর রোজ দিন যদি একবার করে তোমার চোখে আসে, তাহলে কিন্তু ওগুলো একেবারে আত্মস্থ হয়ে যাবে, ভুলে যাওয়ার কোনো স্কোপ থাকবে না। তো তোমাদের সেমিস্টার 3 এর জন্য কিন্তু আমি টোটাল সিলেবাসটা বলে দিলাম, নম্বর ডিভিশনটাও বলে দিলাম। এইবারে আসি যে কি ধরনের প্রশ্ন হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রায় 7 থেকে 8 ধরনের প্রশ্ন হওয়ার কথা এই 3rd সেমিস্টারের প্রশ্নে। সেখানে কি কি থাকবে, সঠিক উত্তর নির্বাচন তো থাকছেই, মানে একটা লাইন তুলে দিয়ে তার সেখানে 4টে অপশান দিয়ে দেওয়া হলো, কোনটা সঠিক সেটা বলতে হবে, এরকম তো থাকছেই। তাছাড়া সেখানে থাকবে শূন্যস্থান পূরণ, সেখানে থাকবে স্তম্ভ মেলানো, সেখানে থাকবে ঠিক ভুল বা সত্য মিথ্যা নিরূপণ করো, সেখানে হয়তো একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া হলো, একটা ছবি এঁকে দেওয়া হলো, ভারতের হয়তো মানচিত্র এঁকে একটা জায়গা উল্লেখ করে দেওয়া হলো, দিয়ে বা 4টে অপশান দিয়ে দেওয়া হলো, সে তার মধ্যে কোনটা ঠিক সেটা তোমাকে বলতে হবে। মানে ডায়াগ্রাম বেসড কোশ্চেন সেটা হতে পারে, আবার কেস বেসড কোশ্চেন সেটাও হতে পারে। একটা ঘটনা তুলে দেওয়া হলো, তার নিরিখে 4টে প্রশ্ন দেওয়া থাকলো, 4টে লাইন তুলে দেওয়া হলো, মানে অপশান, সেখান থেকে তোমাকে একটা বেছে নিতে হতে পারে। আবার এরকমও থাকতে পারে যে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ক্রমবিন্যাস, কিছু ঘটনাক্রম রয়েছে, কোনটা আগে কোনটা পরে সেইভাবে ক্রমবিন্যাস করতে হবে, সেই রকম প্রশ্নও থাকতে পারে। তাছাড়া থাকতে পারে অ্যাসারশন রিজনিং, মানে কারণ আর তার ব্যাখ্যা, সেই ধরনের প্রশ্নও থাকতে পারে। সেই রকমই প্রশ্ন আরো একটা গুরুত্বপূর্ণ যেটা থাকতে পারে সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ তোমাকে তুলে দিতে পারে, একটা পার্ট তুলে দিতে পারে, সেই পার্ট থেকে একটা প্রশ্ন দিতে পারে, প্রশ্নের নিরিখে 4টে অপশন থাকতে পারে। সেই অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে অনুচ্ছেদের মধ্যে লুকানো রয়েছে বা পরিষ্কারভাবেই রয়েছে, তো তোমাকে সেই অনুচ্ছেদ পড়ে তার উত্তরটা সেখান থেকে বার করতে হবে, যেমন তোমরা করে থাকো আনসিনের ক্ষেত্রে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। এই যে এত টাইপসের প্রশ্নের কথা তোমাদের বললাম, সেটা যদি শিক্ষাবর্ষের শুরু থেকে তোমরা বারবার করে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু আয়ত্ত করাটা একটু মুশকিল। তাই অবশ্যই বই, তুমি যে বই কেনো না কেন, সেই বইটাকে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। এমসিকিউ প্রশ্ন যেখান থেকে খুশি হতে পারে, তাই বইটাকে নিখুঁতভাবে পড়া প্রয়োজন রয়েছে, আর তারই সঙ্গে ভালো করে রিভিশন করতে হবে।
অনুশীলনী প্রশ্নোত্তরগুলো খুব 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 ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক বইয়েই নমুনা সেট থাকবে, সেগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে মক টেস্ট দিতে হবে, তবেই কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। মাথায় রাখতে হবে সেমিস্টার 3 এর প্রশ্ন হচ্ছে বোর্ডের প্রশ্ন, একটা বোর্ড এক্সাম যখন দেবে সেইভাবে নিজেকে প্রথম থেকেই প্রিপেয়ার করতে হবে। আজকের উপস্থাপনা এইটুকুই ছিল তোমাদের জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো একটা কিছুর সঙ্গে, নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।